নীলাবন্তী হলো প্রাচীন ভারতে লেখা এমনই এক গ্রন্থ যা মানুষ যদি কোনোভাবে পাঠ করে তাহলে সে পাগল হয়ে যায় অথবা মারা যায়। এমন গ্রন্থ যা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হাতে পড়েছে, হয় সে পাগল হয়ে গেছে অথবা সে অদৃশ্য হয়ে গেছে সমাজ থেকে। তাই এই গ্রন্থ নিয়ে মিথ ডালাপালা গজিয়েছে ইচ্ছে মতো। 700 বছর আগের ঘটনা। ভারতের একটি অজ্ঞাত গ্রামে এক ধনী পরিবারের একমাত্র কন্যা নীলাবন্তী বাস করত। নীলাবন্তীর কোনো ভাই বোন ছিল না, তাই সে একাকিত্বে জীবনযাপন করত। সে আমলে ভারতীয় পরিবারগুলোতে শিশুদের সংখ্যা হতো অনেক, কিন্তু আশ্চর্যজনকভাবে নীলাবন্তীর বাবা দূরদেশে ব্যবসার জন্য তিনি আর সন্তান জন্ম দিতে পারেননি। বেশিরভাগ সময় নীলাবন্তী তার বাবার বিশাল বাগানে কাটাতো, যেখানে একটি প্রাচীন কুয়ো ছিল। সেই কুয়োর চারপাশে একা একাই খেলত সে। একদিন বাগানে ঘুরতে ঘুরতে কুয়োর কাছে পৌঁছে নীলাবন্তী একটি অদ্ভুত শব্দ শুনতে কৌতূহলী হয়ে কুয়োর মধ্যে উঁকি দিয়ে সে একটি প্রাচীন ধুলোমাখা গ্রন্থ আবিষ্কার করেন। কুয়োর মধ্যে পানি ছিল না, শুধু সেই গ্রন্থটাই ছিল। মনে হচ্ছিল কেউ সেটাকে সেই কুয়ায় সমাধিত করেছে, কিন্তু শিশু মন তো এসব বোঝে না। তাই সে গ্রন্থটা তুলে নিয়ে ঘরে এনে ঝেড়ে মুছে পড়তে শুরু করে। গ্রন্থটি পড়ার পর নীলাবন্তীর মনে অসাধারণ জ্ঞানের আলোড়ন ঘটে। বেদ, গণিত, তন্ত্র এবং অতিপ্রাকৃত বিদ্যার গভীর রহস্য তার মনে প্রবেশ করে। কিন্তু এই জ্ঞানের সাথে সাথে অশুভ ঘটনাও শুরু হয়। তার বাবা মা হঠাৎ মারা যান এবং সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। জ্ঞানের লোভে সে গ্রন্থটি আরও পড়তে থাকে এবং তার জীবনে অশান্তি, ভয়াবহ স্বপ্ন এবং অদৃশ্য শক্তির উপস্থিতি বাড়তে থাকে। সে রাতে নানা ধরনের অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। দিনের বেলা অদৃশ্য সব ছায়া দেখতে পায়, আবার কেউ যেন অন্ধকারে কথা বলতে শুরু করে। সে এসব দেখে শুনে প্রথমে ভয় পেয়ে যেত, কিন্তু সে সেগুলো সহ্য হয়ে যায় ওর। অন্ধকারের এক অতল গহ্বরে প্রবেশ করে নীলাবন্তী। কিশোরী মেয়েটার জীবন এই বইটা রাতারাতি পাল্টে দেয়। সে অতৃপ্ত আত্মাদের দেখতে শুরু করে, তাদের সাথে কথাও বলতে পারে। সে গাছেদের ভাষা বুঝতে শুরু করে, পাখিদের ভাষাও সে বুঝতে পারে। একদিন নীলাবন্তী স্বপ্নে একটা গাছ দেখতে পায়। ঘুম থেকে জেগে নীলাবন্তী রাতের অন্ধকারে সেই গাছ খুঁজতে শুরু করে। পথে এক ব্যক্তির সাথে দেখা হয়ে যায় নীলার। সেই লোকটিকে নীলা বলে, আমাকে পথ দেখিয়ে দিন, আমি সেই গাছের কাছে যেতে চাই। লোকটি একজন ব্যবসায়ী ছিল। সে নীলাবন্তীকে রাতের অন্ধকারে দেখে রূপে মুগ্ধ হয়ে গেল। নীলাবন্তীকে গাছটি দেখিয়ে দেওয়ার জন্য সে নিজেকে স্বামী হিসেবে মেনে নিতে বলে নীলাকে। এদিকে নীলাও ভেবেচিন্তে রাজি হয়, কিন্তু একটা শর্ত দেওয়া হয়। সে বলে ব্যবসায়ীকে সে বিয়ে করবে, কিন্তু সে কোনোভাবেই সে লোকের সাথে রাতে থাকবে না। শর্ত শুনেই ব্যবসায়ী নীলাকে নিয়ে গিয়ে বিয়ে করে। এরপর একটা বিরাট গাছের নিচে গড় বেঁধে থাকতে শুরু করে, কিন্তু নীলা সেই ব্যবসায়ীকে জানায়নি যে এই গাছটাই সেই গাছ যেটা সে স্বপ্নে দেখেছিল। এই গাছটাই ওকে স্বপ্নের কাছে ডাকত। বিয়ের পর থেকেই নীলাবন্তী সকালে সেই ব্যবসায়ীর স্ত্রী হিসেবে ওই ঘরে থাকলেও রাত হলে সে সেই বিশাল গাছের নিচে গিয়ে ধ্যান করতে শুরু করে। প্রতিদিন সে ধ্যানে যেসব মন্ত্র পেত সেগুলো সে নিজের হাতে লিখে রাখতে শুরু করে। একদিন গ্রামের মানুষ নীলার পিছু নেয়, কিন্তু ওরা যা দেখতে পায় সেটা দেখে সবাই হতবাক। ওরা দেখতে পায় নীলাবন্তী সেই গাছের নিচে গিয়ে আগে থেকে বেঁধে রাখা একটি পশু বলি দিচ্ছে। সবাই তখন নীলাবন্তীকে আক্রমণ করে, আর তখনই ঢাল হয়ে দাঁড়ায় নীলাবন্তীর সেই ব্যবসায়ী স্বামী। দেখা যায় সে বিকট আকার ধারণ করেছে। সে আসলে মানুষ ছিল না, নীলাবন্তীর সাধনায় সাহায্য করার জন্যই সে মানুষ রূপ ধারণ করেছিল। বিরাট দৈত্যাকৃতি নিয়ে সেই সব গ্রামবাসীকে হত্যা করে লোকটা। নীলাবন্তী এবার বুঝতে পারে সে যাকে এতদিন স্বামী বলে জেনে এসেছে সে একজন পিশাচ, এবং সে নীলাবন্তীর এই বইটা পাওয়ার জন্যই এত কিছু করেছে। সে নীলাবন্তীর সম্পর্কে সব জেনে শুনেই ছলনায় আশ্রয় নিয়েছিল। শেষে সেই পিশাচকে হত্যা করতে না পেরে নীলাবন্তী বইটা হাতে নিয়ে অভিশাপ দেয় যে এই বই পড়ে কারো ক্ষতি করবে সে পাগল হয়ে যাবে, আর যে এই বই অর্ধেক পড়বে সে মারা যাবে। কেউ কেউ বলতে শুরু করে এই গ্রন্থটা হিমালয়ের কোনো এক গুহায় লেখা হয়। সেই ঋষি প্রকৃতির রহস্য উন্মোচন করেছিলেন,
আবার অন্যান্য কাহিনীতে এটিকে কর্ণবতী গ্রন্থ নামে উল্লেখ করা হয়, যা মন্ত্রের মাধ্যমে পশু পাখির সাথে কথা বলা, রোগ নিরাময় এবং তন্ত্রের অমূল্য ক্ষমতা প্রদান করে। এই গ্রন্থে আছে মানুষের শ্বাস নিয়ন্ত্রণের অদ্ভুত পদ্ধতি, বিরল ভেষজের আলকেমি, ধ্যান চর্চার মাধ্যমে ছায়ার সঙ্গে যোগাযোগের রহস্য, আত্মার ভ্রমণ, জন্ম ও মৃত্যুর চক্র দর্শন। লোকমুখে প্রচলিত আছে নীলাবন্তীর 2য় অধ্যায়ে উল্লেখিত নীলকুসুমী নামের ভেষজটাই নাকি গ্রন্থটিকে কলঙ্কিত করে। এই ভেষজ খেলে নাকি শরীর অদ্ভুত শীতল হয়ে আসে, মনের ভেতরে খুলে যায় কিছু অদৃশ্য দরজা, আর মানুষ দেখতে শুরু করে এমন সব দৃশ্য যা বাস্তব আর অবাস্তবের মাঝখানে অবস্থান করে। আধুনিক গবেষকরা অবশ্যই এই দাবিকে গুরুত্ব দেন না। তাদের মতে এই ভেষজের গল্প সম্ভবত হ্যালুসিনোজেনিক উদ্ভিদের লোকশ্রুত রূপান্তর, কিন্তু গ্রামের লোকাচারে এখনও কেউ এসব শব্দ উচ্চারণ করলে সতর্কতার সঙ্গে শোনে। 1900 শতকের শেষ দিকে ব্রিটিশ বিজ্ঞানীরা যখন ভারতীয় তান্ত্রিক পুঁথির সন্ধানে নামেন, তখন অনেকেই শুনেছিলেন নীলাবন্তীর কথা। তারা কয়েকটি পুরনো পুঁথি সংগ্রহও করেন। শ্বাসসাধনা, ভেষজ, ধ্যানচর্চা, এমনকি ছায়াতত্ত্ব সংক্রান্ত কিছু লেখাও সেখানে পাওয়া যায়, কিন্তু কোনো পাণ্ডুলিপি স্পষ্টভাবে নীলাবন্তী নামে চিহ্নিত হয়নি। তাই ধীরে ধীরে গবেষকদের ধারণা বদলেছে। সম্ভবত নীলাবন্তী কোনো নির্দিষ্ট গ্রন্থ নয়, বরং সময়ের সঙ্গে মিশে যাওয়া বহু অজানা শাস্ত্রের প্রতীক। নীলাবন্তীকে ঘিরে সবচেয়ে ভীতিকর অংশটি হলো অভিশাপের গল্প। বিভিন্ন অঞ্চলের বয়োজ্যেষ্ঠরা বলেন এই বই নাকি সাধারণ মানুষের জন্য তৈরিই হয়নি। পাঠ করলে মানুষ নাকি মানসিক ভারসাম্য হারায়, দিশেহারা হয়ে পড়ে অথবা অদ্ভুত আচরণ শুরু করে। কিন্তু এই গল্পগুলো কতটা বাস্তব? মনোবিজ্ঞানীরা বলেন যে কোনো নিষিদ্ধ বা গোপন জ্ঞানের চারদিকে এমন ভয়ের আখ্যান তৈরি হওয়া খুব স্বাভাবিক। এটি সংস্কৃতির আত্মরক্ষার পদ্ধতি। ঝুঁকিপূর্ণ জ্ঞানকে দূরে রাখতে ভয়ই সবচেয়ে কার্যকর হাতিয়ার।